नमस्कार वेलकम टू एस्ट्रो कन्सोल। आज के विषय कर्कट राशिर बर्षफल জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সমস্ত মাসের বর্ষফল বলবো, রাশিফল বিচার করব এবং তারপর বলবো প্রতিকার। কর্কট রাশির বৈশিষ্ট্য যেমন গত বছরে বলেছিলাম, গত বছরের ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা আমার প্লেলিস্টে চ্যানেলের প্লেলিস্টে যাবে, ওখানে দেখতে পাবে যে গত বছরের ভিডিওটা কেমন লেগেছিল, তোমরা ভালো রেসপন্স করেছিলে। এই বছরেও তাই আমি সেই আশা নিয়ে সেরকমই একই নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে এই ভিডিও শুরু করছি। আশা করি ভালো লাগবে, তোমরা মন দিয়ে দেখবে, পুরো ভিডিওটা শুনবে, তারপর বিচার করবে যে কেমন হলো। যাই হোক, আজকে শুরু করছি কর্কট রাশির বর্ষফল, সঙ্গে থাকবে প্রতিকার। মনে রেখো ভিডিও শেষে প্রতিকার থাকবে এবং খুব জেনুইন প্রতিকার থাকবে, যা সত্য সেটা থাকবে, যেটা তোমাদের কাজে লাগবে সেই প্রতিকার থাকবে। তো আজকে শুরু করি। বিষয়টা হলো কর্কট রাশির বর্ষফল। প্রথমে আমি বলে রাখি, কর্কট রাশি হচ্ছে যে দেবকুলের রাশি। এই দেবকুলের রাশিরা বর্তমান যুগে কার্মিক রাশি বলে পরিচিত। আমি মনে করি এদের এই সমস্ত রাশি, যে সমস্ত রাশিগুলো দেবকুলে, তারা জন্ম নেয় কিছু ঋণ শোধ করার জন্য, কিছু পাপের প্রায়শ্চিত্ত করার জন্য। সত্য অর্থে এটাই, প্রকৃত অর্থে এটাই হলো আসল কথা, কি না, পাপের প্রায়শ্চিত্ত করার জন্য, সঞ্চিত কর্মকে শেষ করার জন্য, আর কিছু ঋণ শোধ করার জন্য এই সমস্ত রাশির মানুষেরা জন্ম নেয়। আর যার জন্য এদের জীবন হয় ওঠাপড়ার মাধ্যমে চলে, পুরো জীবনটাই ওঠাপড়ার মাধ্যমে চলে, আপ ডাউন আপ ডাউন। আর বেশিরভাগ পড়া এবং তারপর ওঠাটা আরও বেশি, অনেক কম। পড়াটা বেশি, ওঠা অনেক কম। উঠতে হয় অনেক মেহনত করে, অনেক ঠকে, অনেক কিছু হারিয়ে উঠতে হয়। তো জীবনটাই এইরকম। কীরকম? ওই যে রোলার কোস্টার রাইড যাকে বলা হয়। তো একবার খাদের নিচে, একবার আকাশের উপরে, এই হচ্ছে কর্কট রাশির জীবন বৃত্তান্ত। তো এই রকম একটা রাশি যখন বর্ষফল শুরু করব বা বৈশিষ্ট্য বলতে শুরু করব, নেহাতি সেটাকে শর্টে খাটে বলে দিয়ে চলবে না। কর্কট রাশিটাই এরকম, যাকে আমরা বলি যে কালপুরুষের হৃদয়। কালপুরুষ মানে মহাকাল, বিশ্ব ব্রহ্মাণ্ড। এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের হৃদয় হলো এই কর্কট রাশি। কর্কট রাশি স্থির রাশি, জল রাশি। কর্কট রাশির অধিপতি চন্দ্রদেব, চন্দ্রদেবের ইষ্ট দেবতা মহাদেব। তো এই মহাদেব আর চন্দ্রদেব, এই দুজনকে একসঙ্গে মেলালে যে নেচার হয়, যে বৈশিষ্ট্য হয়, সেই সমস্ত বৈশিষ্ট্য কর্কট রাশির মানুষদের মধ্যে দেখা যায়। তো মহাদেব আর মহাকাল এরা দুজনের সমার্থক, তো একই ব্যক্তি বা বস্তু। তো এদেরকে কীভাবে বর্ণনা করা যায়, মানে বর্ণনা করার সাধ্য কার? তো মহাকালের হৃদয় মহান হবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। সেই মহান হৃদয়ের একটুখানি অংশ তোমরা, তাই তোমাদের হৃদয়ও মহৎ এবং মহান হৃদয়। তোমাদের হৃদয় মহৎ হৃদয়। এই জন্য তোমাদেরকে আমি বলি, তোমরা এই যুগের মানুষ নও, তোমরা হচ্ছে যে অন্য যুগের মানুষ, যারা ভুল করে এই যুগে চলে এসেছো বা এই পৃথিবীতে চলে এসেছো। প্রথম এটা আসল কথা, খাঁটি কথা জেনে নাও। যদি কোনো মানুষ আমার ভিডিও দেখো, যদিও আমার ভিডিওতে সেরকম ভিউ হয় না, তবুও বলছি, যদি কখনো কোনো মানুষ আমার ভিডিও দেখো, তো একটা কথা জেনে রাখো যে তোমরা এই যুগের মানুষ নও। এই স্থান এই যে পৃথিবী, এই পৃথিবীর মানুষ তোমরা নও। তোমরা ভুল করে সেই তারা খসার মতন, তারা খসে গেছে এরকম একটা জায়গা, মানে ধূমকেতু বা উল্কাপিণ্ড যাই বলো, সেই তারা খসার মতন এই পৃথিবীতে তোমরা টপকে পড়েছো। এই রকম হচ্ছে তোমাদের অবস্থা। তো এই রকম ভাবে যদি মানে যাদের জীবন, যারা এই জায়গার উপযুক্ত নয়, তাদের জীবনটা কঠিন হবেই, এটা স্বাভাবিক। তারা মনেই করে যে আমরা যেন এই সংসারের উপযুক্ত নই, এই মানুষগুলো যেন আমাদের সঙ্গে ঠিকমতো খাপ খাচ্ছে না। আমাদের কোন মানুষগুলো না, আমাদের চারপাশের সংসারের মানুষগুলো আমাদের সঙ্গে ঠিক খাপ খাচ্ছে না। কারণ একটাই কারণ হচ্ছে যে কর্কট রাশির মানুষদের হৃদয় এতটাই মহৎ, এদের হৃদয় এতটা গভীর, এদের হৃদয় এত রহস্যময় যে
যে এদেরকে সহজে বিশেষ আশেপাশের মানুষগুলো সহজে বুঝতে পারে না, এদের হৃদয়টাকে মাপতে পারে না, এদেরকে মানুষ বেশি ভুল বোঝে, আর যেটা নয় সেটাকে হয় বলে, আর যেটা হয় সেটাকে নয় বলে। এই হলো এদের বড় ট্র্যাজেডি। আর এরা ভীষণ চঞ্চল হলেও কি হবে, যখন কোনো বিষয়ে, যখন কোনো কাজে এরা মগ্ন হয়ে পড়ে, এতটাই ধ্যানমগ্ন হয়ে পড়ে যেন মনে হয় যেন সত্যি কোনো মহাকাল কালের গহ্বরে ঢুকে, কালের গহ্বরে প্রবেশ করে ধ্যানমগ্ন হয়ে আছে কোনো বিশেষ উদ্দেশ্য সাধন করার জন্য, কোনো বিশেষ কিছু, কোনো বড় কিছুকে অ্যাচিভ করার জন্য ধ্যানমগ্ন হয়ে রয়েছে। এই রকম এদের নেচার। তো এই রকম একটা রহস্যময়, আমি মনে করি শুধু রহস্যময় নয়, আমি মনে করি যে মহৎ হৃদয়বৃত্তির যে পরিচয় এদের হৃদয়ে দেখা যায়, সেই হৃদয়বান মানুষদেরকে আমি শ্রদ্ধা করি এবং এদের হৃদয়ে বসে থাকা সেই জনার্দনকে আমি শ্রদ্ধা করি, প্রণাম করি। এরা এমনই মানুষ, এদের বিষয়ে যতই বলবো আমি মনে করি কম বলা হবে। এরা এমন ভালোবাসতে পারে যে এই ভালোবাসাটা পৃথিবীর মানুষ, যাদের বিশেষ করে এই যাদের আশেপাশে, যাদের সঙ্গে এরা থাকে, বাঁচে, ওঠে, চলে, বসে, তারা মাপতে পারে না, সেই ভালোবাসার মূল্য দিতে পারে না, তারা বুঝতেই পারে না যে কত ভালোবাসার, কত গভীর ভালোবাসার মানুষকে আমরা পেয়েছি। এইটা বুঝতেই তাদের আজীবন কাল লেগে যায়। যখন এরা থাকে না তখন মানুষ বুঝতে পারে এরা কি ছিল। এদের উপস্থিতি কেউ টের পায় না, কিন্তু এদের অনুপস্থিতি, এদের অ্যাবসেন্স লোকে টের পায়। এরা যখন থাকে মানুষের কাছে তখন মানুষ এদের কদর করে না। এই হলো এদের জীবনের ট্র্যাজেডি, এই হলো এদের ব্যাপার। এরা সারা জীবন লোকের জন্য করে যাবে, কিন্তু কোনো নাম পাবে না, কোনো ভালোবাসা পাবে না, বিনিময়ে কোনো কৃতজ্ঞতা বোধও মানুষ এদেরকে দেখায় না, কারণ এদের জীবনটাই সেবার জন্য নিয়োজিত। এই হলো এদের জীবন। এছাড়াও আরও অনেক কিছু বলার আছে, আমি সেগুলো পরপর বলে যাচ্ছি। এই কর্কট রাশি জাতক জাতিকারা যারা চন্দ্রদেবের অধীনে জন্ম নিয়েছে, কর্কট রাশি কর্কট লগ্ন হলে কি বলবো, আমি বলবো যে বিশেষ কাজে জন্ম নেওয়া, বিশেষ উদ্দেশ্য সাধন করার জন্য জন্ম নেওয়া, মহাকালের গর্ভ থেকে একটা তারা খসা উল্কাপিণ্ড, যা এই জগতে ভুল করে বিশেষ কোনো কাজ করার জন্য এই জগতে পড়ে গেছে, জন্ম নিয়েছে। এই হলো কর্কট রাশির এক কথায় পুরো বৃত্তান্ত, পুরো ব্যাপারটা। আমি তাই মনে করি তোমরা তোমাদের জীবন এবং হৃদয় দিয়ে কি মনে করছো জানি না। যদি মনে করো যে আমার কথাটা ঠিক, তাহলে কমেন্ট করে জানিও যে আমি ঠিক বললাম না ভুল বললাম। যদি ভুল বলি তাহলে শিক্ষা নেব, আর যদি ঠিক বলি তাহলে তো হরি বল, কোনো ব্যাপার না। মহাকাল কৃপা করে ঠিক কথাটাই তোমাদেরকে বলিয়ে নিয়েছে, আমাকে বলিয়ে নিয়েছে তোমাদেরকে শোনানোর জন্য। যাই হোক, তো এই হলো কর্কট রাশি। কর্কট রাশির আমি বললাম না যে অধিপতি দেব হচ্ছে চন্দ্রদেব, কর্কট রাশির অধিপতি চন্দ্রদেব, এবং তার যে ইষ্ট দেবতা মহাদেবের মতন চরিত্র, মহাসাগরের মতন চরিত্র, মহাকাশের মতন চরিত্র। মহাকাশে কত কি আছে আজীবন কাল ধরে মানুষ এখনও খুঁজে চলেছে। কি রহস্যময় এই জগৎ, কি রহস্যময় এই দুনিয়া, মানুষ খুঁজেই চলেছে। কি মণিমুক্ত লুকানো আছে এই মহাকাশের মধ্যে এবং মহাসাগরের মধ্যে, মানুষ আজও জানে না। তো এই হলো তাদের চরিত্র, হৃদয়ের চরিত্র। ওই মানুষগুলোর হৃদয়েও ঠিক ওই রকমই মূল্যবান মণিমুক্ত ছড়িয়ে থাকে, যাকে সন্ধান করলে, যার খোঁজ পেলে, যারা পাবে এদের হৃদয়ের সন্ধান, তারা ভাগ্যবান হয়ে যায়, তাদের জীবন ধন্য হয়ে যায়। কিন্তু মুশকিল হলো এটাই যে এদের হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা মণিমুক্ত খোঁজ করতেই আসে না, কারণ তাদের গভীরে ঢোকার মতন, হৃদয়ে গভীরে ঢোকার মতন মানুষই থাকে না তাদের জীবনে। কেউ বুঝতেই পারে না, মাপতেই পারে না এদের হৃদয়ের গভীরতাটা। এই হলো এদের জীবনের সবথেকে বড় ট্র্যাজেডি। ভালোবাসা খুঁজতে খুঁজতে আজীবনকাল কেটে যায়, ভালোবাসার মানুষকে খুঁজতে খুঁজতে আজীবনকাল কেটে যায়। কে হবে এদের ভালোবাসার প্রিয় মানুষ, কে হবে এদের ভালোবাসার সঠিক মানুষ, যে এদেরকে বুঝবে, জানবে, এদের যন্ত্রণার কথা শুনবে একটু, আর গভীরতা, যে গভীরতা নিয়ে এরা হৃদয়ের গভীরতা নিয়ে জন্ম নিয়েছে, সেই গভীরে ডুব দেবে, সেই রকম মানুষ এদের ভাগ্যে সেভাবে জোটে না। দাম্পত্য জীবনও সেই জন্য এদের মধ্যম প্রকৃতির হয়। মধ্যম প্রকৃতির কেন, একেবারে আমি বলবো খুব খারাপ বললেই চলে। কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষের দাম্পত্য জীবন খুব একটা আহামরি হয় না বা আশানুরূপ হয় না। তাই এই একটাই কারণ, শুধুমাত্র এই একটাই কারণ, এই চন্দ্রের অধীনে
বা নিয়ন্ত্রণে জন্ম নেওয়া কর্কট রাশির সমস্ত জাতক জাতিকার মনে এমন স্বপ্ন দেখার বা কল্পনা করার একটা অদ্ভুত শক্তি থাকে যে এরা বেশিরভাগ সময়ে, দিনের বেশিরভাগ সময়ে বা জীবনের বেশিরভাগ সময়ে কল্পনার রাজ্যে বাস করে। এরা খুব কল্পনাপ্রবণ, খুব সৃজনী শক্তি বা আছে এদের মধ্যে, কিছু ক্রিয়েট করার শক্তি আছে, প্রচুর প্রতিভাবান, ট্যালেন্টেড, ভালো বলতে পারে, ভালো গাইতে পারে, ভালো অভিনয় করতে পারে, এরা কলাকুশলী, এরা প্রতিভাবান শিল্পী, এরা সাহিত্যিক। এদের মধ্যে চরম যেসব নান্দনিক গুণ দেখা যায় বা সুকুমার প্রবৃত্তি যেগুলোকে বলা হয়, সেই সমস্ত প্রবৃত্তি এবং নান্দনিক গুণ নিয়ে এরা বাই নেচার জন্ম নেয়, অর্থাৎ জন্মগত গুণ এগুলো, এদেরকে আয়ত্ত করতে হয় না, এরা জন্ম থেকেই এরা এইসব গুণগুলো নিয়ে জন্ম নেয়। মানে এদের মধ্যে এতটাই ট্যালেন্ট, আমি এদেরকে বলি বর্ন ট্যালেন্টেড। এই গুণগুলো যদি মানুষ, এই আশেপাশের মানুষরা, মানে এদের আশেপাশের মানুষরা যদি এদের গুণগুলোকে নিয়ে সঠিকভাবে ব্যবহার করে নিতে পারে, তাহলে এরা তো ধন্য হবেই, আবার তার পাশের মানুষগুলো ধন্য হয়ে যাবে। এইটা কিন্তু হয় না বেশিরভাগ ক্ষেত্রে, কারণ ওই যে বললাম গ্যাপ, যে গভীর মানে গভীরতা আছে বা যে গভীর জায়গাটা তৈরি হয় হৃদয়ের গভীরে, সেই জায়গাটা এতটাই গভীর হয় যে ওই জায়গায় কেউ পৌঁছাতে পারে না। কল্পনা প্রবণ তো, তাই কল্পনা এমনভাবে করবে এবং কল্পনা রাজ্যে এমন দূরে চলে যাবে তারা, সেই জায়গায় সেই মানসিক অর্থাৎ ফ্রিকোয়েন্সি, যে ইন্টেলিজেন্স ফ্রিকোয়েন্সি, বুদ্ধিমত্তার যে তারটা যাকে বলা হয় বা লাইনটা, সেই লাইনটা ম্যাচ করে না। তো সেই ফ্রিকোয়েন্সিটা ম্যাচ না করলে, ওই যে বললাম পার্টনার হোক বা বন্ধু হোক বা আত্মীয় স্বজন হোক বা মা বাবাই হোক, তারা ধরতে পারে না। অনেকে এদেরকে বলে পাগলা, কেউ খ্যাপা বলে, কেউ বলে অন্য রকমের, এর মতন, ঠিক সবার থেকে আলাদা, আর পাঁচজনের মতো নয়, এইরকম হচ্ছে এদের বৈশিষ্ট্য। মানে আশেপাশের লোকেরা একে বলে বা সংসারে অন্যান্য সদস্যরা একে বলে, এদেরকে বলে। আর এরা হচ্ছে যে এমন একটা মানুষ যে মানে এর দ্বারা কিছু হবে না, এর দ্বারা কিছু হবে না, একে ছেড়ে দাও, এর আশা করো না। কিন্তু এই হলো এদের বৈশিষ্ট্য, এই আশা করো না, এর দ্বারা কিছু হবে না, এইটা ভেবে নিয়েও যারা, যেসব কর্কট রাশির মানুষেরা সঠিক কাজটা করে যায়, মানে সেই বকের মতো বা মাছরাঙার মতন, মাছরাঙা যেমন নির্দিষ্ট মানে একদম এক দৃষ্টে থাকে, একটা নির্দিষ্ট উদ্দেশ্যকে বা মাছ ধরার লক্ষ্যকে নিয়ে একদম ধ্যানমগ্ন হয়ে থাকে, যতক্ষণ না মাছটা পাবো ততক্ষণ পর্যন্ত কোনো কাজে মন দেবো না বা কোনো দিকে মন দেবো না। এই রকম একটা ব্যাপার নিয়ে যখন মাছরাঙা থাকে, যেভাবে থাকে, সেইভাবে যদি এই মানুষগুলো কাজ নিয়ে থাকে বা যে কাজটাকে এরা চায় যে ফিনিশ করব বা ওই কাজটাকে বা ওই উদ্দেশ্যটাকে পূরণ করব, এই উদ্দেশ্য নিয়ে যদি এরা থাকে, সেই তপস্যায় মগ্ন থাকে কাজটাকে ফিনিশ করার জন্য, উদ্দেশ্যটাকে পূরণ করার জন্য, তাহলে কিন্তু এরা অসাধ্য সাধন করতে পারে। আর যখন এরা অসাধ্য সাধন করে দিতে পারে, তখন জগতের লোক বা আশেপাশের লোকরা অবাক হয়ে দেখে যে এরই বাপরে, এই লোকটা তো কিছু করতে পারতো না, বা সবাই ভেবেছিল কিছু করতেই পারবে না বা এর দ্বারা কিছু হবে না, তো আজকে এরকম করে ফেললো। এইরকম এদের নেচার, এরকম এদের জীবন, এইরকম এদের ব্যাপার, এইভাবেই চলা এবং করা উচিত। কর্কট রাশির মানুষদের সহজেই না ঠকানো যায় খুব ভালোভাবে, এরা মানুষকে সহজে বিশ্বাস করে ফেলে, ঠকানো যায়। আর ঠকানো গেলেই যে কেউ ব্যবহার করে নিতে পারে, কি ভালো লোক রে বাবা, সহজে সবাইকে বিশ্বাস করে নেয়, আর কি ভোলা লোক, চলো একে দিয়ে কিছু করিয়ে নেওয়া যাক, একে এই কথাটা বলা যাক, তাহলে কাজটা হাসিল করে নেওয়া যাবে। আর ভোলা লোক, ব্যাস কাজ হয়ে গেলেই পালিয়ে যাবো, এরকম করেই এরা এইভাবেই চলে। তো এই কর্কট রাশির মানুষরা লোকের কথায় চট করে, মানে অ্যাকচুয়ালি লোকের কথা মানে কি, যাদেরকে এরা বিশ্বাস করে, আশেপাশের মানুষগুলোকে তো বিশ্বাস করে, ভালোবাসে, তাদের কথায় ওঠে বসার মতন ব্যাপার, যা বলবে সেই বিশ্বাস করে এবং করে দেয় কাজটা, ব্যাস তারপরে কাজ ফেরালে চলে যায়। আর তখন এরা আঘাত পায়, আঘাত পেতে এরা কাউকে যখন বলতে পারে না, তখন এরা নিজের মধ্যে নিজেকে গুটিয়ে নেয়, এবং তারপর গুটিয়ে যখন নেয়, তখন তারা নিজের মধ্যেই ঢুকে গিয়ে, নিজের মনের মধ্যে ঢুকে গিয়ে যা ওদের উদ্দেশ্য, যা এদের কাজ, সেটা করতে থাকে। সবাই ভাবে যে ও গুটিয়ে গেছে, ও হেরে গেছে, ও হারিয়ে গেছে, এরকম ভাবতে থাকে বাইরের লোকেরা। তারপর যখন একদিন যখন নিজের মধ্যে গুটিয়ে যখন এটা ভেতরে ঢুকে কাজটা করতে থাকে, তখন যখন কাজটা ফিনিশ হয়, যখন কাজটা পারফেক্ট হয়ে যায়, তখন ভাবে আরে বাহ, সে কী করলো রে, এই ব্যাপার। ঠিক যেন সেই শামুকের মতো বা ওই যে ঝিনুকের মতো, ঝিনুক যেমন লুকিয়ে থেকে অনেক দিন ধরে লুকিয়ে থেকে সবার আড়ালে থেকে যখন মুক্তটা
সঞ্চয় করে বা মুক্তটাকে তৈরি করে, তখন ভাবে ঝিনুকের দাম, সবাই তখন বোঝে যে ঝিনুকটা কতটা মূল্যবান জিনিস এবং মুক্তটা কত মূল্যবান জিনিস, তখন সেদিন তারা বোঝে। কিন্তু তার আগে ঝিনুক কেউ বোঝে না আর মুক্তও দেখতে পায় না। সেই রকমই হচ্ছে কর্কট রাশির জীবন। কারণ এই যে বললাম যে মহাসাগরে যা হয়, মহাকাশে যা হয়, তাই এদের হৃদয়ে হয়, কারণ এরা কালপুরুষের হৃদয়। একে বুঝতে কে পেরেছে? কালপুরুষের হৃদয়কে, অর্থাৎ মহাকালের ব্রহ্মাণ্ডের হৃদয়কে কে বুঝতে পেরেছে যে এদেরকে বুঝতে পারবে? এরাও তো সেই ব্রহ্মাণ্ডেরই হৃদয়ের অংশ। কালপুরুষের হৃদয়, এই হৃদয়ের অংশকে বোঝার সাধ্য খুব কম মানুষের থাকে। হয় এই রকম সমগোত্রীয় মানুষরা এদের বুঝতে পারবে, আর না হলে ভগবান পারবে, আর না হলে কোনো সাধু সন্তরাই এদের মনের কথা বুঝতে পারে, আর না হলে এদের মনের কথা বা মনের হদিশ সহজে কোনো মানুষ, সাধারণ কোনো মানুষ সহজে পেতে পারে না। এই হচ্ছে ব্যাপার। তো এই রকমই ঝিনুক, লুকানো ঝিনুক, এরা হচ্ছে সেই লোকচক্ষুর আড়ালে ধ্যানমগ্ন থাকা তপস্বী। এদের জীবনটা তপস্যায় কাটে এবং এইভাবে যদি চলেও বা এইভাবে যদি তারা চালায়, তবে তারা অবশ্যই একটা দিন ঠিক যেভাবে তারা যে কাজটা হাসিল করার উদ্দেশ্য নিয়ে তারা জন্ম নিয়েছে, সেই কাজে তারা সফল হয়, অর্থাৎ মানে মনোবাঞ্ছা পূরণ করতে পারে। অনেক আঘাত আসে, আঘাতে এরা ভেঙে পড়ে, আবার ভেঙে পড়লেও আবার উঠে দাঁড়ায় তারা। তাদের মধ্যে এরকম শক্তি আছে। ওই যে বললাম কালপুরুষের হৃদয়, যে সহজে এদেরকে নোয়ানো যায় না, সহজে এদেরকে বাঁকানো যায় না। এই হলো এদের জীবনী শক্তি, এদের হলো এই জীবনের বৈশিষ্ট্য বা অন্তরের বৈশিষ্ট্য। এই রকম বৈশিষ্ট্যর মানুষদের আমি বারবার বলবো যে তোমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত, যেহেতু তোমরা কার্মিক ঋণ নিয়ে জন্মাও, অর্থাৎ গত জন্মের ঋণ নিয়ে জন্মাও এবং তোমাদের দেবকুলের গ্রহের অধীনে থাকা একটা রাশি, তাই তোমাদেরকে বলবো যে আলটিমেট এম বা লাস্ট এম হওয়া তোমাদের উচিত, সর্বশেষ এম বা উদ্দেশ্য হওয়া উচিত যে ঈশ্বর দর্শন করা বা ঈশ্বরকে লাভ করা। অন্যভাবে আদারওয়াইজ মানে না হলে অন্যথায় তোমাদের কিন্তু জীবনে শুধুমাত্র পড়তে বেশি হবে, উঠতে কম পারবে। এটা বলে রাখলাম, এটা তোমরা মনে রেখো। একটাই কথা তোমাদেরকে বলবো যে ঈশ্বর দর্শন করো, ঈশ্বরকে লাভ করার জন্য সর্বতোভাবে চেষ্টা করো এবং সর্বদা চেষ্টা করো, তবেই তোমাদের জীবনের জন্ম নেওয়ার যে উদ্দেশ্য সেটাকে তোমরা বুঝতে পারবে, ফিল করতে পারবে। কারণ তোমাদেরকে বলবো যে অবশ্যই তোমাদের ইষ্ট দেবতা মহাদেব এবং মহাকালী বা মা পার্বতী, তো এদেরই মতন তোমাদের জীবনযাত্রা হওয়া উচিত। এদের উপর আস্থা রেখে, নিজের উপর ভরসা রেখে তোমাদের জীবনের গতিপথকে ঠিক করা উচিত। এইভাবে চলতে পারলে তোমরা বছরের সারা জীবন, শুধু বছরের বাকি দিন কটা নয়, তোমরা সারা বছর 2024 সাল ভালোভাবে কাটাতে পারবে এবং বাকি জীবনটাও ভালোভাবে কাটাতে পারবে, নিশ্চিন্তে কাটাতে পারবে, সফলভাবে কাটাতে পারবে। এটা আমি বিশ্বাস করি। এই বিশ্বাসটা তোমাদের কাছে শেয়ার করলাম, বাকিটা তোমাদের উপর ছেড়ে দিলাম। আর বাকিটা তোমরা বুঝে ঠিক করবে যে কী পথে চলা উচিত। এই যে কথাগুলো বললাম, হয়তো অনেকেরই বিশ্বাস হতে নাও পারে বা গ্রহণযোগ্য অনেকের কাছে নাও হতে পারে, কিন্তু কথাটা সত্যি, এর বাইরে তোমাদের জীবন নয়। আরেকটা কথা বলবো, 2024 তোমাদের জন্য একটু মিডিয়াম বছর একটা, কারণ অষ্টমভাবে শনি থাকবে। তো অষ্টমে শনি থাকলে শরীর স্বাস্থ্যের প্রতি ধ্যান দেওয়াটা দরকার। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তায় পড়তে হতে পারে এবং অন্যান্য যে সব কাজ, যেমন ধরা যাক যে অষ্টম ভাবটা যদি আমরা ধরি, যে অষ্টম ভাবটা রোগ, মৃত্যু, তারপর হচ্ছে যে হঠাৎ কোনো আকস্মিক দুর্ঘটনা, এই রকম জায়গা, আইনি ঝঞ্ঝাট, এই রকম ঝঞ্ঝাটে মাঝে মাঝে পড়তে হতে পারে। তো বাকি অন্যান্য বিষয় নিয়ে অতটা ঘাবড়াবার কিছু নেই। তোমাদের একাদশে বৃহস্পতি থাকবে, একাদশে গুরুদেব থাকবেন, মানে আয়ভাবে সফলভাবে তোমরা আয় করতে পারবে, উপার্জন করতে পারবে। আয়ভাবের যে কষ্ট অর্থাৎ উপার্জনের কষ্ট দূর হবে। গুরুদেব তোমাদের তৃতীয়ভাবে এবং পঞ্চমভাবে সপ্তম দৃষ্টি রাখবেন। পঞ্চমভাবে সপ্তম দৃষ্টি গুরুদেব রাখবেন। পঞ্চমভাবে সপ্তম দৃষ্টি অর্থাৎ পূর্ণ দৃষ্টি রাখলে তোমরা সমস্ত কাজে জয়লাভ করবে। তোমাদের যে প্রচেষ্টা, তোমাদের যে স্ট্রাগল, সেই স্ট্রাগলটা জীবনের বিভিন্ন ক্ষেত্রে স্ট্রাগল তোমাদের সম্পূর্ণ হবে, সফল হবে, তোমাদের জয় হবে। সমস্ত দিক থেকে তোমরা এবছর সফলতা অর্জন করবে। তবে কিছু হার্ড টাইমস আসবে, সেটা শনির কারণে। শনিকে ভয় পাওয়ার কিছু নেই, আমি লাস্টে এর প্রতিকার বলে দেবো এবং উপায়টা বলে দেবো। এবং শনির দ্বারা আরও কী কী ক্ষতি হতে পারে, বা ক্ষতি নয়, আমি বলবো যে কিছু চ্যালেঞ্জ আসবে, সেই আমি এটাকে ক্ষতি মনে করি না। শনিদেব আসেন আমাদের জীবনে, কিছু চ্যালেঞ্জ আনেন, সেখান থেকে আমাদের শিক্ষা দেন, তারপর আমাদেরকে পরিণত করেন এবং যে পরিণতি বোধটা আমাদেরকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করে এবং আধ্যাত্মিক বোধ তৈরি করতে সাহায্য করে, এটাই হলো আসল কথা। তো
তো এই শনিকে ভয় পাওয়ার কিছু নেই। আমি আগে বলে দিই যে 2024 তোমাদের জন্য একটা মধ্যম বছর, ভালো মন্দই কাটবে। একটা কথা প্রথমেই বলবো যে ভালো হবে মন্দ হবে এটা নিয়ে কোনো রকম মনে সন্দেহ করো না বা রেখো না, চিন্তা করার কিছু নেই। বাকি তো যেসব প্রতি মাসের যে ভিডিও হবে মাসিক রাশিফল আমি প্রতি মাসেই আনি, সেই মাসিক রাশিফলে সব কিছু টু দ্য পয়েন্টে বলে দেব। এবার বর্ষফলের ভিডিও, তাই বর্ষফলের ভিডিও হিসাবে যেটা বলা দরকার সেটা বলছি, চিন্তার কিছু নেই। আমি বারবার বলছি তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা মহান হৃদয়ের মানুষ, তোমাদেরকে পরাজিত করার ক্ষমতা শুধুমাত্র কার আছে? মহাকালের আছে, আর কারণ নেই। কারণ এই যে মহান হৃদয় যাদের হয় তাদেরকে আর হারাবে কে? তাদের সঙ্গে তো ভগবান সবসময় থাকেন, আর তোমরা এটা ফিল করো যে তোমাদের সঙ্গে তোমাদের পাশে কেউ না কেউ আছেই। বিশেষ করে গুরুর আশীর্বাদ এবং ভগবানের শক্তি, দৈব শক্তির আশীর্বাদ তোমাদের সঙ্গে সর্বদা থাকে। এটা তোমরা যারা আধ্যাত্মিক জগতের মানুষ নও তারাও ফিল করো। এটা আমি আমার চ্যালেঞ্জ নিয়ে বললাম, এটা আমি বিশ্বাস থেকে বললাম, এটা আমার শিক্ষা থেকে অভিজ্ঞতা থেকে বললাম। এটা তোমরা মিলিয়ে নেবে যে কোনো না কোনো সময় তোমরা এটা ফিল করবে, যখন তোমরা বিপদে পড়ো তোমাদের সঙ্গে থাকে গুরুদেব এবং তোমাদেরকে অযাচিতভাবে কেউ না কেউ কোনো দৈবের কৃপা বা কোনো দৈবের আশীর্বাদ তোমাদের সেই বিপদ থেকে রক্ষা করে। এটা তোমরা মিলিয়ে নিও। আর এই যে যখন তোমাদের পাশে দৈবের আশীর্বাদ থাকে সেই সমস্ত মানুষদেরকে হারানো কঠিন, জীবন যুদ্ধে হারানো খুব কঠিন। এবং যেটা চেষ্টা করে আশেপাশের মানুষজন, যারা হিংসা করে তোমাদেরকে, যারা তোমাদেরকে কষ্ট দেয়, ঠকায়, তো এই সমস্ত মানুষরা তোমাদেরকে ক্ষতি করার বা ডাউন করার চেষ্টা করে, কিন্তু চেষ্টা করলেও পারে না, কারণ তোমাদের সেই দৈবের আশীর্বাদ তোমাদেরকে সর্বদা রক্ষা করে। এই আশীর্বাদ যখন থাকে তখন তাদেরকে আমি বলবো যে চিন্তা করার কিছু নেই, আলটিমেট লক্ষ্য হলো ঈশ্বর লাভ। তো সেই দিকে এগিয়ে যাও, আর এই লক্ষ্যটাকে যদি সামনে রেখে তোমরা জীবনের যে কোনো কাজে হাত দাও সেই কাজে তোমরা সফল হবে। এটা নিয়ে আর কোনো রকম দ্বিমত তোমার মধ্যে রেখো না, আমার মধ্যেও তো নেই। আর একটা কথা বলবো যে বছরের প্রথম কয়েকটা দিন গুরুদেব তোমাদের দশমে থাকবেন। আমি প্রথমে বলি যে বড় গ্রহগুলো নিয়ে আমাদের একটু চিন্তা থাকে, সেইগুলো নিয়ে আলোচনা করব, তারপর ছোট গ্রহগুলোকে নিয়ে, এবং তারপর বর্ষফল ভাব অনুযায়ী সব আলোচনা করে তারপর আমি ভিডিওটা প্রতিকার বলে শেষ করব। এবার হচ্ছে যে প্রথমে আমি বৈশিষ্ট্যটা কিছু বললাম, কর্কট রাশির বৈশিষ্ট্য বলতে গেলে বললাম যে ভিডিও এত বড় হয়ে যাবে যে এদের গুণের শেষ নেই, এদের গুণ এতই যে গুণের শেষ নেই। আমি বারবার বলেছি যে কর্কট রাশির মানুষরা সবার থেকে আলাদা হয়, আর এদের হৃদয়বৃত্তি সম্বন্ধে বলতে গেলে ভিডিও এত লম্বা হবে যে তোমরা লাস্টে আমার ভিডিও ক্লিক করবে না, তাই আমি ওই বিষয়ে আর যাচ্ছি না। আমি এবার বর্ষফলটা বলছি। বর্ষফলটা হলো যে বড় গ্রহগুলোকে নিয়ে প্রথমে বলবো যে দশমে থাকবে প্রথম গুরুদেব দশমে থাকবেন প্রথম 3 মাস, এই এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত। তারপরে চলে যাবেন একাদশে গেলে কি হবে? তোমাদের আয় ভাবটা উন্নত হবে, ইনকাম হবে। তিনি তো অর্থের কারক, তিনি একাদশে যাচ্ছেন, তাহলে কি হবে? একাদশ ভাবটা আয় ভাব, তো আমার আয় হবে, কারণ গুরুদেব তোমাদের মিত্র গ্রহ। আরেকটা কথা সেটা হলো কালপুরুষের ধনস্থান বা দ্বিতীয় স্থান, তাই তোমাদের ইনকাম হতে বাধ্য, অনিবার্যভাবে তোমাদের ইনকাম হবে, ইনকাম বাড়বে। একদম মনে গেঁথে নাও যে তোমাদের এই বছরে ইনকাম নিয়ে চিন্তা করার কিচ্ছু নাই, সারা জীবন সারা বছর তোমরা নিশ্চিন্তে থাকো। আর বললাম না যে গুরুদেব সপ্তম দৃষ্টি রাখছেন পঞ্চমভাবে, মানে বৃশ্চিক রাশিতে। তাহলে বৃশ্চিক রাশিতে তোমাদের পঞ্চম ভাব, তোমার স্ট্রাগল, উচ্চবিদ্যা, সন্তান ভাব, প্রেম, যারা প্রেম করছো নতুন বা করবে তোমাদের প্রেম এবার সাকসেসফুল হবে, যেটা আগের বছরে হয়নি। প্রেম সাকসেসফুল হবে, সন্তান নিয়ে চিন্তা মুক্ত হবে, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সন্তান বিদেশে যেতে পারে, কারণ ওখানে বৃহস্পতির ঘরে রাহু আছেন, সন্তানকে বিদেশে নিয়ে চলে যাবে। তো পড়ার জন্য যদি মনে করো কেউ যে হ্যাঁ এবার সন্তানকে বিদেশে পাঠালে সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, একদম দুবার ভাববে না, পিছোপা হবে না, সিদ্ধান্ত নিয়ে ফেলো যে বিদেশে পাঠাবো, ব্যাস। আর যদি কেউ কর্ম করতে যাও যে বিদেশে গিয়ে কর্ম করব, তো একদম চলে যাও। এবারে বিদেশ থেকে তোমরা কিছু ইনকাম করবে, কিছু ডলার ইনকাম করার সুযোগ তোমাদের কাছে আসছে বা আসবে। তো পঞ্চম ভাব নিয়েও কিচ্ছু চিন্তা নেই। এরবারে আসছি তোমাদের সপ্তম ভাবে গুরুদেবের দৃষ্টি থাকবে, গুরুদেবের নবম দৃষ্টি থাকবে। তাহলে সপ্তমভাবে যদি গুরুদেবের নবম দৃষ্টি থাকে তাহলে বলছি যে কর্কট রাশির অনেক মানুষের এবছর বিয়ে হয়ে যাবে, হঠাৎ বিয়ে হবে, বিয়ে করে তোমাদের ভাগ্য পরিবর্তন হবে, তোমাদের মনের মতন জীবনসাথী জীবনে আসবে এবং সেখান থেকে তোমাদের উন্নতি হবে, ভাগ্য উন্নতি হবে, কর্মে উন্নতি হবে।
দাম্পত্য জীবনে সুখ আসবে। গুরুদেবের কৃপায় বহু দিন পরে, বহু বছর পরে এরকম একটা সুযোগ আসছে যে তোমাদের দাম্পত্য জীবনে অনেক দিন পর সুখের হাওয়া আসবে, শান্তির হাওয়া আসবে। দেখে নিও, মিলিয়ে নিও। বছরের শেষে যদি কারোর মিলে যায়, যদি আমার কথা কারো মনে থাকে, তাহলে ফোন করে জানিও যে দাদা বলেছিল। ঠিক আছে? তো দাম্পত্য জীবন নিয়ে কোনো চিন্তার কিছু নেই। আর পঞ্চম ভাব সন্তান, তার শরীর স্বাস্থ্য, উচ্চ বিদ্যা, তারপর স্ট্রাগল, তারপরে প্রেম, এসব নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই। আর তৃতীয়ভাবে তোমাদের তৃতীয় ভাবটাও বাহুবল, প্রচেষ্টা, সামাজিকতা। যারা কাজ করো সমাজের 5 জনকে নিয়ে, তাদের জন্য তো এবার সুনাম হবে, প্রচুর সুনাম হবে। তোমরা সমাজের এবারে গণ্যমান্য ব্যক্তি হিসাবে পরিচয় লাভ করবে। তোমাদের কাজের স্বীকৃতি এবার 5 জন দেবে। অর্থাৎ কি বলেছিলাম প্রথমেই, যেটা যে তোমাদের কাজের স্বীকৃতি সবাই সহজে দেয় না। এইবারে এই বছরে সেই সুযোগ আসছে, তোমাদের কাজের স্বীকৃতি 5 জন মানুষ দেবে। যে তোমরাও কর্মী, তোমরাও সফল মানুষ, তোমাদের মধ্যেও সেই শক্তি আছে নিজেকে প্রমাণ করার, তোমাদের মধ্যেও সেই শক্তি আছে মহাকালের আশীর্বাদ পাবার। তো এই ব্যাপারটা এবার সবার গোচরে আসবে, সবাই লক্ষ্য করবে এবং সবাই তোমাদের প্রশংসা করবে। ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এরা সবাই তোমাদের এবার তারিফ করবে, তোমাদের কাজের স্বীকৃতি এবার পাবে। আর এবার একটা কথা বলি, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করো, যারা মিডিয়াতে কাজ করো, যারা ম্যানেজমেন্টে কাজ করো, যারা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে কাজ করো, তাদের এবার দারুণ সময় চলবে, এটা বলে রাখলাম। ভিডিও হয়তো বড় হচ্ছে, কিন্তু একটা কথা বলে রাখি, বর্ষফলের ভিডিও ইম্পর্টেন্ট বিষয়গুলো দেখতে ভুল করো না। ভিডিও বড় হোক, একদিনে না হোক 3 দিনে দেখবে এই ভিডিওটা, কিন্তু যা বলবো মনে রাখবে, নোট করে রাখবে, বছরের শেষে মিলিয়ে নেবে, এটাই তোমাদের দায়িত্ব। আর তারপর বুঝবে যে লোকটা ঠিক কথা বলে না ভুল কথা বলে। যাই হোক, তাহলে কি বলছি, তৃতীয়ভাবে যে গুরুদেবের দৃষ্টি রাখছেন, তো এই দৃষ্টি রাখার ফলে যে ডিপার্টমেন্টগুলো বললাম, সেই ডিপার্টমেন্টগুলো, এমনকি আমি বললাম যে আইন আদালত, এই জায়গায় যারা কাজ করো, কোর্টে যারা কাজ করো, যারা হসপিটালে কাজ করো, তাদের জন্য এটা ভালো সময়। এই ডিপার্টমেন্টগুলো আগে বলেছি, তো আবার বলছি যে যারা 5 জনকে নিয়ে, অর্থাৎ পাবলিক প্লেসে যারা কাজ করছো, তারা কিন্তু এবার অনেক সফল হবে, সুনাম পাবে। বহু দিন পরে এরকম একটা সুযোগ এলো বা সময় এসেছে, যেটার ফলে তোমাদের গুণ এবার লোকের তারিফ করবে, তোমরা সবার নজরে পড়বে। এটা গুরুদেবের জন্য হবে। এরপর আসছি রাহুর জন্য। রাহু কোথায় আছে তোমাদের লগ্ন থেকে নিয়ে 9ম ভাবে, আর কালপুরুষের 10ম ভাবে। চলো এবার রাহুর জন্য চলো বিদেশ, ভাগ্যকে বদলাতে, ভাগ্যকে ঘোরাতে চলো বিদেশ। যদি বিদেশ থেকে ডাক আসে, বিদেশি কোম্পানি থেকে যদি কোনো অফার আসে, তো আমরা দুবার ভাববো না, অফার নেব, ডিল করব, ফাইনাল করব, একদম সাকসেসফুল হবে। ডলার কিছু কামাবে, এটা আমি বলে রাখলাম। ঠিক আছে? যারা শেয়ার মার্কেটে কাজ করো, যারা প্রপার্টি ডিলারে কাজ করো, যারা রিয়েল এস্টেটে কাজ করো, যারা কারেন্সি মার্কেটে কাজ করো, তাদের জন্য এটা ভালো সময়। ভাগ্য বদলাও। আর একটা কথা বলি, রাহু তোমাদেরকে ভ্রমণ করাবে এবার, আর ভ্রমণ করাবে, অনেক দূর ভ্রমণ করাবে, তীর্থযাত্রা করাবে। সেই সমস্ত জায়গায় যদি কখনো সুযোগ আসে, তো একদম দুবার ভাববে না, চলে যাবে। কারণ ওই রাহু 9ম ভাবে থেকে তোমাদের হয়তো কারো জীবনে, সবার জীবনে হবে না, কিন্তু এটা সত্যি যে কারো জীবনে এবারে ইষ্টের সঙ্গে সান্নিধ্য লাভ করার সুযোগ আসবে। এটা মনে রেখো, লিখে নিও। ইষ্টের সঙ্গে যার নিজের ইষ্ট, সেইখানে গিয়ে, তীর্থস্থানে গিয়ে ইষ্টের সান্নিধ্যে আসার সুযোগ পাবে, যেটা সবথেকে বড় কথা কর্কট রাশির মানুষের কাছে। যাই হোক, এটাকে নোট করে রেখেও, যদি পারো তো লাল কালির দাগ দিয়ে রেখে দিও। আর যদি কখনো কোনো মানুষ, কর্কট রাশির মানুষ, যদি কখনো ইষ্টর সান্নিধ্যে আসো আর সেই সৌভাগ্য লাভ করো, তাহলে অবশ্যই আমাকে একটা ফোন করো। কারণ আমি মনে করব সেই মানুষটার সঙ্গে যদি আমার কথা হয়, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। যাই হোক, তবে এবার আসছি কেতুদেবের কথায়। কেতুদেব তৃতীয়ভাবে থাকবে। কেতুদেব তৃতীয় থাকলে কি হয়, যা বলেছি, তৃতীয়ভাবে নিয়ে চিন্তা করা কিছু নেই, মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দেবে। তবে একটা কথা বলি, তৃতীয় কেতু থাকলে মাঝে মাঝে, যেহেতু কেতুদেব ওখানে থাকছেন মঙ্গলের নক্ষত্রে, তোমাদের মঙ্গল দশমপতি, কেউ কাজের জন্য, কারো ওয়ার্ক ফ্রম হোম হতে পারে, কেউ কাজের জন্য ঘরবন্দি হতে পারো, কর্ম করার জন্য ঘরবন্দি হতে পারো, এবং কর্ম করার জন্য কেউ বাইরেও চলে যেতে পারো। তো
চিন্তা করার কিছু নেই। তৃতীয়ভাবে যেহেতু গুরুদেবের দৃষ্টি আছে, গুরুদেবের চেলা হলো কেতু, কেতু আর গুরুদেব মিলিয়ে এবার পজিটিভ ফল দেবে। কিন্তু ওই যে বললাম মাঝে রাহুর দৃষ্টি যেহেতু আছে, তাই সাবধান থাকতে হবে। কি না, কোনো বাক বিতণ্ডায় যাব না কারোর সঙ্গে। কি বললাম, কোনো তর্ক বিতর্ক, বাক বিতণ্ডা, কোনো রাগারাগিতে, কোনো তর্কাতর্কিতে যাব না, তাহলেই আমরা সেফ থাকবো। এইটুকু মনে রেখো না। বাকি কেতুর জন্য কোনো রকম ক্ষতি হবে না। কেতু তোমাদেরকে হেল্প করবে, কি করবে না, ভাগ্য উন্নতি এবং কর্ম উন্নতিতে সাহায্য করবে। যাই হোক, এবারে আসছি শনিদেবের কথায়। বড় গ্রহ যেহেতু, তো শনিদেব আমি বলেছি আগেই, তো আবার বলছি যে অষ্টমে শনি থাকলে যেটা হয় সেটা হচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে একটু মাঝে মাঝে বেগ দেয়। শরীর স্বাস্থ্য, যেহেতু শনিদেব আমাদের অষ্টমপতি, তাই রোগের জায়গা ওটা। তো রোগ, বিশেষ করে শনির দ্বারা যেটা রোগ হয় সেটা হলো যে ক্রনিক ডিসিজ, শুকনো কাশি, সর্দি কাশিজনিত ব্যাপার, পেটের রোগ এবং কিছু মাথায় রোগ, স্নায়ুতন্ত্রের রোগ, এই হাড়ের রোগ, এই সমস্ত জায়গায় রোগ হতে পারে। বাকি এই সমস্ত জায়গায় যদি কখনও মনে হয় যে প্রাইমারি ট্রিটমেন্ট করে অবস্থা আয়ত্তের মধ্যে আসছে না, তাহলে ইমিডিয়েট ডক্টরের সঙ্গে এবং সিরিয়াসলি চিকিৎসা করার ব্যবস্থা করবে, এটা বলে রাখলাম। এরপরে আসছি শনিদেব বাকি যে সমস্ত যে কাজগুলো যে করবে, যেমন এই যে বললাম আইনি ঝঞ্ঝাটগুলোর মধ্যে একটু ফেলতে পারে। তবে আবার বলবো যে চিন্তার কিছু নেই, শনিদেব চ্যালেঞ্জ দেবে, কিন্তু ওই শনিদেবই আবার তোমাদেরকে ওখান থেকে রিলিফ দেবে। কারণ তার কিছু 1 বছর পরে বা 1.5 বছর পরে শনিদেব তোমাদের নবমভাবে যাবেন, তখন তো ভাগ্য একদম তিনি বদলাবার সুযোগ দেবেন আর তিনি বদলাবার চেষ্টা করবেন। তো তোমাদের যদি চেষ্টা থাকে তাহলে শনিদেবের কাছ থেকে তোমরা সম্পূর্ণভাবে রেহাই পাবে, এটা আমার কথা, এটা আমার চ্যালেঞ্জ রইল। যাই হোক, এবার আসছি ছোটো ছোটো গ্রহগুলোর কথায়। শুক্রদেব তোমাদের ইনকাম প্রতি যখন বিশেষ করে রাহুর সঙ্গে যাবে, যখন মঙ্গলের সঙ্গে যাবে, তখন একটু হার্ড টাইমস দেখতে পারো। বাকি অন্যান্য সময় যখন শুক্র শুভ গ্রহের সঙ্গে সহাবস্থান করবে, শুভ রাশিতে সহাবস্থান করবে বা অবস্থান করবেন, তখন কিন্তু শুক্রদেব আয় নিয়ে বিশেষ কোনো অসুবিধায় ফেলবেন না। শুক্রদেব তোমাদেরকে এবছর সাহায্য করবে, কারণ শুক্রদেবের ঘরে থাকবেন বৃহস্পতি। তো বৃহস্পতি সব দিক থেকে নজর রেখে শুক্রদেবকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। তাই আয় নিয়ে চিন্তা করার কিছু নেই। শুক্রদেব তোমাদের চতুর্থপতি। শুক্রদেব চতুর্থপতি হওয়ার কারণে তোমাদের মানসিক শান্তি, তোমাদের পারিবারিক শান্তি বজায় থাকবে। শুক্রদেব যখন রাহুর সঙ্গে যাবেন, তখনই কিন্তু আবার বলবো যে তখন একটু সমস্যায় দেবে। বাকি অন্যান্য ক্ষেত্রে বিশেষ কোনো চিন্তার কারণ তিনি দেবেন না তোমাদের। শুক্র রাহুর সঙ্গে এবার যখন যাবেন, তখন শুক্র ওই জায়গায় মীন রাশিতে উচ্চস্থ থাকবেন। অলরেডি ওখানে রাহু থাকবেন, তিনি নিজের জায়গায় থাকবেন রাহু, আর শুক্র থাকবেন উচ্চস্থ অবস্থায়। তো শুক্র রাহু যখন একসঙ্গে সহাবস্থান করবেন, জেনারেলি এরকম হয়, শুক্র লাক্সারিকে নিয়ন্ত্রণ করে বা ইন্ডিকেট করে। লাক্সারিয়াস কোনো কারণে কিছু ব্যয় হতে পারে, আর কিছু নয়। এবং আবার একটা কথা বলি, যেহেতু 4th হাউসের মালিক চলে যাচ্ছেন দ্বাদশে, তো তোমরা ভ্রমণে যেতে পারো, ভ্রমণের জন্য কিছু ব্যয় হবে, আর লাক্সারি আইটেম কেনার জন্য ব্যয় হবে। এই সমস্ত ব্যাপার, অন্য কিছু নয়। হয়তো এই যে বললাম, এবছর তো কারো বিয়ে হয়ে যাবে, এবং তখন এই বিয়ের পরে তোমরা হয়তো হানিমুন করতে গেলে বিদেশে, তো এরকমও পজিটিভ রেজাল্ট হবে। তো এবং তার জন্য কিছু ব্যয় হতেই পারে, তো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। এবার আসছি মঙ্গলদেবের কথায়। মঙ্গলদেব সবসময় তোমাদের মিত্র গ্রহ, তোমাদের রাজ্যকারী গ্রহ। মঙ্গলদেব সবসময় তোমাদের সাহায্য করেন, তোমাদের সাপোর্ট করেন জীবনে গ্রো করতে। তো মঙ্গলদেবকে নিয়ে আলাদা করে চিন্তা করার কিছু নেই। মঙ্গলদেব যখন শুধুমাত্র রাহুর সঙ্গে থাকবেন, তখন তোমরা ওই কটা দিন একটু গাড়ি সাবধানে চালাবে আর একটু মাথা ঠান্ডা করে কাজ করবে, তাহলে দেখবে জীবনের সমস্ত ক্ষেত্রে তোমরা সফল হচ্ছ। আর চিন্তা করার কিছু নেই, রাহুদেবকে নিয়েও চিন্তা করার কিছু নেই, কারণ রাহুদেব থাকছেন গুরুদেবের ঘরে, তিনি ওখানে থেকে গুরুদেবের আন্ডারে থাকবেন, কন্ট্রোলে থাকবেন। রাহুদেব এবছর তোমাদের বেশি ক্ষতি করতে পারবে না, বরং হেল্প করবে। তো আরেকটা কথা বলবো যে ছোট গ্রহ আরও আছে একটা, যেটা হচ্ছে বুধ এবং রবি। তো রবি বুধকে নিয়ে আলাদা করে বলার কিছু নেই। বুধদেব দ্বাদশপতি। শুধুমাত্র বলবো যে বুদ্ধি দিয়ে, উপস্থিত বুদ্ধিকে কাজে লাগালে তোমাদের মধ্যে একটু মাঝে মাঝে দেখেছি যে উপস্থিত বুদ্ধি একটু কম থাকে। কারণ একটাই কারণ, বুধ তোমাদের দ্বাদশপতি হলে কী হবে না, বুদ্ধিটা খরচের খাতায় চলে যায়। তো বুদ্ধি সময় আসে না, কখন বুদ্ধি থাকে, কিন্তু উপস্থিত বুদ্ধিটাকে কাজে লাগিয়ে আমি আমার বর্তমান অবস্থাটাকে, বর্তমান সমস্যাটাকে সমাধান করব, সেই বুদ্ধিটা তোমাদের সবসময় থাকে না। কাজ হাসিল হয়ে গেল, কাজটা কমপ্লিট হয়ে গেল, তারপর মাথায় বুদ্ধি এলো, এইটা করলে ভালো হতো, এইটা তো ভাবিনি,
এখন বুদ্ধিটা এলো, এখন আর বুদ্ধি এসে কি হবে, কাজটা তো হয়ে গেল, লস তো হয়ে গেল, কিছু টাকা লস হয়ে গেল, বা বিপদ থেকে উদ্ধার করে ফেললাম কিছু টাকা খরচা করে, এখন আর বুদ্ধি এসে কী হবে, এই রকম সমস্যায় তোমাদের মাঝে মাঝে পড়তে হয়। তো এইটা মাথায় রেখো যে সঠিক সময়ে বুদ্ধিটা আসা প্রয়োজন, এবং তার জন্য তোমাদেরকে একটু ধ্যান করতে হবে, প্রাণায়াম করতে হবে, বুদ্ধিটাকে কন্ট্রোলে রাখতে হবে, বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তাহলে কিন্তু তোমরা মাথা ঠান্ডা থাকলে বুদ্ধি আসবে। এই বিষয়টা মনে রেখো, চঞ্চলতাকে যত তোমরা দূর করতে পারবে তত তোমরা উপস্থিত বুদ্ধি বাড়াতে পারবে, এটা মাথায় রেখো। তো বুধকে নিয়ে নতুন করে চিন্তা করার কিছু নেই। ও অর্থের কারক আর বুদ্ধির কারক আর টাকার কারক, মানে টাকার অর্থ একই। তো এই বুদ্ধে ব্যয়পতি যেহেতু, তাই আয় ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখলে, ভারসাম্য রাখলে এবছর তোমরা আয় বেশি করবে, ব্যয় কম হবে। কারণ ওই যে বললাম আয়ভাবে গুরুদেব থাকছেন, তো গুরুদেব তোমাদের সাপোর্ট করবেন, আয় বেশি ব্যয় কম। কারণ বুধদেব ছোট গ্রহ এবং ব্যয়পতি হলেও তিনি যখন রাহুর সঙ্গে থাকবেন তখন ব্যয় হতে পারে, আর যখন মঙ্গলের সঙ্গে থাকবে তখন ব্যয় হতে পারে। বাকি অন্যান্য কোনো জায়গায় বেশি ব্যয় করতে পারবেন না, তার সেই ইন্টেনশনও নেই। যদি মানি ম্যানেজমেন্ট করতে পারি তাহলে আমরা ব্যয়কে কন্ট্রোল করতে পারবো। তো এই হলো আমাদের গ্রহগুলোর কাজ করার একটা প্যাটার্ন। আমি বললাম সারা বছরে এইভাবে এই কাজগুলো করতে পারে। এরপরে আমি বলবো যে ভাব বিচার করব আমি, মানে লগ্ন ভাব থেকে নিয়ে একেবারে দ্বাদশ ভাব পর্যন্ত সংক্ষেপে আমি ভাব বিচার করার চেষ্টা করব। আমি প্রথমে বলে রাখবো যে কর্কট রাশি, কর্কট লগ্ন, মানে প্রথম লগ্ন ভাব, সেটা হলো যে 1 নম্বর ভাব। 1 নম্বর ভাব ও তার অধিপতি চন্দ্রদেবকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। চন্দ্রদেব যখন রাহুর সঙ্গে যাবেন তখনই একটু মাঝে মাঝে চিন্তায় ফেলে দেবে, মানসিক সমস্যায় ফেলে দেবে, তাছাড়া আর কোনো চিন্তার কিছু নেই। বাকি দ্বিতীয়পতি মানে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সুতরাং যেহেতু লগ্নভাবটা শরীর স্বাস্থ্য নিয়ে দেখে, ওভারঅল সমস্ত বিষয়কেই দেখে, কিন্তু বিশেষ করে শরীরের ওপর প্রভাবটা ফেলে। আমি বলবো একটাই কথা যে এপ্রিল মাসে যখন সিজন চেঞ্জ হবে সেই সময় তোমরা একটু শরীরের দিকে নজর রেখো, তাছাড়া আর বড় কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। আর দ্বিতীয়পতি রবিদেব যখন রাহুর সঙ্গে সহাবস্থান করবেন তখন তোমাদের একটু ফিক্সড অ্যাসেট বা যেটাকে ব্যাংক ব্যালেন্স আমরা বলি সেইটাকে নিয়ে একটু টানাটানি পড়তে পারো। বাকি অন্যান্য সময় তোমরা সেরকম কোনোভাবে খুব চিন্তার করার কিছু থাকবে না বা ভয় পাওয়ার কিছু থাকবে না। কারণ ওই যে বললাম আয় ভাব এবং ধনভাব এই বছর শুভ থাকবে, কোনো চিন্তা নেই। আর তৃতীয়পতি বুধদেব, আমি আবার বললাম যে তৃতীয়পতি বুধদেব তোমাদেরকে ম্যানেজমেন্ট এবং যে মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এই সমস্ত জায়গায় তোমাদেরকে কাজ করতে সাহায্য করবে। যারা ইন্টারনেটে কাজ করো বা অন্যান্য যে মানে পাবলিক প্লেসে যারা কাজ করো তাদেরকে এবার সাহায্য করবে বুধ এবং কেতু একসঙ্গে। তাই তৃতীয় ভাব নিয়ে চিন্তা করার কিছু নেই। চতুর্থপতি কথা শুক্রদেবের কথা বলেছি যে পারিবারিক ও মানসিক শান্তি বজায় থাকবে। পঞ্চম ভাবটাও শুভ থাকবে, সন্তান বিদ্যা, উচ্চ বিদ্যা, প্রেম, এই সমস্ত জায়গা তোমাদের সফল হবে তোমরা, কারণ ওখানে গুরুদেবের পূর্ণ দৃষ্টি থাকবে, সুদৃষ্টি থাকবে, শুভ দৃষ্টি থাকবে। তাই তোমরা এই যাত্রায় পঞ্চম ভাবে শুভ ফল পাবে। ষষ্ঠ ভাব রোগ, ঋণ, শত্রু এইগুলো কন্ট্রোলে থাকবে, কারণ গুরুদেব তোমাদের মিত্র এবং সেখানে গুরুদেব তোমাদের থাকছেন, গুরুদেব বৃষ রাশিতে থাকবেন। বৃষ রাশিতে থাকাকালীন তিনি কৃতিকা, রোহিণী, মৃগশিরা এই 3টে মিত্র গ্রহের নক্ষত্রে থাকার ফলে তোমাদের শত্রু ভাব বা শত্রুরা কন্ট্রোলে থাকবে, মাথাচাড়া দেওয়ার চেষ্টা করবে, কিন্তু তারা কিছু করতে পারবেন না। এই কারণেই, কারণ গুরুদেব তোমাদের সহায় থাকবেন। এবার আসছি সপ্তম ভাবের কথায়। সপ্তম ভাব, সপ্তম আর অষ্টমপতি, তিনি অষ্টমে আছেন শনিদেব। তো বিবাহ হঠাৎ করে হতে পারে, বিবাহ হঠাৎ করে ভেঙেও যেতে পারে। আর গুরুদেব সপ্তমভাবে দৃষ্টি রাখছেন বহুদিন পর। বিবাহ যদি কেউ নতুনভাবে করতে শুরু করো এবছর, যদি যাদের বিবাহ তো হবেই, অনেকেরই বিবাহ হবে, এবং তাদেরকে বলবো বিবাহ নিয়ে নতুন করে এই বছরে চিন্তা করার কিছু নেই। অবশ্যই যে বিবাহকে সাকসেসফুল করার জন্য যে পদ্ধতিগুলো ফলো করা উচিত সেগুলো তোমরা করবে, যেমন জটক বিচার করা, তার আগে প্রতিকার গ্রহণ করা, জন্মছককে দোষমুক্ত করা, এই নিয়মগুলোর কথা আমি বারবার বলে থাকি, এগুলো তোমরা করবে। তো সপ্তম ভাবটা
আমি মনে করি এই বছরের জন্য শুভ, দাম্পত্য জীবন শুভ, তাই চিন্তা করার কিছু নেই। যারা ব্যবসা করতে চাইছো, যারা ব্যবসা করো, তাদেরকে বলবো এই বছর তোমরা যদি চোখ কান খোলা রেখে ইনভেস্ট করার আগে যদি চিন্তাভাবনা করে বা এক্সপার্টের পরামর্শ গ্রহণ করে যদি ইনভেস্ট করতে চাও বা নতুন করে ব্যবসা শুরু করতে চাও, তোমরা এবছর সফল হবে। তোমরা ব্যবসায় উন্নতি করবে, আয় উন্নতি করবে। ব্যবসা থেকে এবার তোমাদের ইনকাম বা উন্নতি করা অনিবার্য সত্য, তোমরা এই কথাটা নোট করে রেখে দাও। এবারে অষ্টম ভাবের কথা আমি আগে বলেছি, শনি অষ্টমে থাকলে যা একটু মাঝে মাঝে পীড়া দেয়, একটু মাঝে মাঝে রোগ জ্বালা দেয়, কিন্তু আবার এটাও বলি যে যেহেতু এটা কালপুরুষের একাদশ ভাব, তাই লাভের ঘর, তাই এখান থেকে বিমা সূত্রে লাভ হতে পারে, হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে, উত্তরাধিকার সূত্রে কিছু অর্থ পেতে পারো, লটারি থেকে তোমরা অর্থ পেতে পারো, এগুলোও হতে পারে। তাই সবসময় ঘাবড়াবার কিছু নেই। রাহু নবমে থাকছেন, রাহু নবমে থাকলে যেটা হয় যে পিতার সঙ্গে একটু মতবিরোধ দেখা দেয়, গুরুদেবের সঙ্গে মতবিরোধ দেখা দেয়। তারপর হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে তোমরা যদি যুক্ত থাকো, তা সেই প্রতিষ্ঠানের সঙ্গে মাঝে মাঝে মতবিরোধ দেখা দিতে পারে। কোনো সংস্থার সঙ্গে যদি তোমরা জড়িয়ে থাকো, সেখানে তোমাদের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে, বসের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। এই বিষয়গুলো মাথায় রেখো। আর দশমপতি মঙ্গলদেব তোমাদের সবসময় সহায় থাকবেন, তাই কর্মজীবন নিয়ে তোমাদেরকে নতুন করে ভাবার কিছু নেই। যতক্ষণ মঙ্গলদেব রাহুর সঙ্গে না দেখা করছেন, ততদিন পর্যন্ত কর্ম নিয়ে চিন্তা করার কিছু নেই বা কর্মহানি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর একাদশপতি কথা আমি বারবার বলেছি যে শুক্রদেব, তিনি তোমাদের সবসময় সহায়তা করবেন এবছর, কারণ ওখানে গুরুদেব বসে আছেন, পাহারা দিচ্ছেন, যে কিছু গণ্ডগোল করলেই গুরুদেব আছেন, দেখবেন। তো চিন্তা করার কিছু নেই। ব্যয়পতি বুধদেবের কথা বলবো নতুন করে, যে ব্যয় আর আয়ের মধ্যে কন্ট্রোল করার চেষ্টা করলে এবছর আয় বেশি হবে, ব্যয় কম হবে। তাই নতুন করে বুধদেবকে নিয়ে নতুন করে ভাবার বা কিছু চিন্তা করার নেই। এবারে আমি বলবো লাস্ট যে কর্কট রাশির জন্য যেসব শুভ তিথি, শুভ দিন, শুভবার, এইগুলো নিয়ে আমি বলবো। যাই হোক, আমি এবার শুরু করছি কর্কট রাশির জন্য শুভ বর্ণ সবসময় বলবো যে লাল, গোলাপি, কমলা, হলুদ, এই সমস্ত বর্ণ হচ্ছে শুভ বর্ণ। শুভ তিথি তৃতীয়া, একাদশী, শুভ বার সোমবার, রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার। শুভ প্রহর দ্বিতীয়া, মানে দিনের দ্বিতীয় প্রহর। আচ্ছা, শুভ তারিখ যে কোনো মাসের 2 তারিখ, 10 তারিখ, 20 তারিখ, 1 তারিখ। মিত্র রাশি, কর্কট রাশির মিত্র রাশি কারা? কর্কট রাশি নিজে, সিংহ রাশি, তারপরে আসছি বৃশ্চিক রাশি, তারপরে ধনু রাশি, মীন রাশি, মেষ রাশি। এই হলো কর্কট রাশির মিত্র রাশি। এবারে অশুভ তিথি কোনগুলো? শুভ তিথি আমি বলেছি তৃতীয়া ও একাদশী। অশুভ তিথি, যে তিথিতে কোনো মাঙ্গলিক বা শুভ কাজ করা নিষিদ্ধ, সেই তিথিগুলো মনে রেখে দাও। দ্বিতীয়া, সপ্তমী ও দ্বাদশী তিথি, এই তিথিতে কোনো মাঙ্গলিক কাজ বা শুভ কাজ করবে না। অশুভ বার কোনটা? না বুধবার। অশুভ মাস কোনটা? পৌষ মাস। অশুভ প্রহর, প্রথম প্রহর। শুভ বর্ণ বলেছি, শুভ রত্ন সবসময় মুক্ত এবং পোখরাজ এবং চুনি এবং রক্তপ্রবাল। শুভ ধাতু রূপোর এমন একটা ধাতু, তোমাদের লাকি ধাতু। এই ধাতুর ব্যবহার তোমরা যত বেশি করতে পারবে, তত তোমাদের লগ্নপতি চন্দ্রদেব স্ট্রং হবেন এবং সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি তোমরা পাবে ধীরে ধীরে। রূপোর থালায় খেতে পারো, রূপোর গ্লাসে খেতে পারো, রূপোর চামচ ব্যবহার করতে পারো। রূপোর গ্লাস হলো সবথেকে বেস্ট একটা অপশন, যেটা খুব কম খরচে আমরা ব্যবহার করতে পারি, এবং সেই রূপোর গ্লাসে জল খাওয়া প্রতিদিন তোমরা যদি অভ্যাস করতে পারো, চন্দ্রের পীড়া থেকে তোমরা মুক্তি পাবে। আর শুভ মন্ত্র শৃং মন্ত্র, শুভ কবচ কমলা কবচ। শুভ দান যদি তোমরা করতে চাও, তো তোমাদের দান হবে যে কোনো সাদা বস্ত্র, তোমাদের জন্য সাদা বস্ত্র বা সাদা জিনিস তোমরা দান হিসাবে দিতে পারো। তাহলে শুক্রদেব কন্ট্রোলে থাকবে, আয়ভাবে যে সমস্ত পীড়া থাকে সেগুলো থেকে তোমরা মুক্তি পাবে। তো এই হলো। আর যদি তোমরা কখনো রুদ্রাক্ষ নিতে চাও, তাহলে একমুখী রুদ্রাক্ষ নেবে। একমুখী রুদ্রাক্ষ সবাই নিতে পারে এবং সমস্ত গৃহী মানুষেরা নিতে পারে শক্তি লাভের জন্য, কারণ এটা শক্তি রুদ্রাক্ষ। অন্যান্য যারা রুদ্রাক্ষ নিতে চাও, তারা জন্মছক বিচার করিয়ে নেবে, কিন্তু একমুখী রুদ্রাক্ষ জন্মছক বিচার না করালেও নিতে পারো। তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্ত থাক।